গ্রীষ্মের শুরুতে দেশ জুড়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চারিদিকে গাড়ির একটা গরম, রাস্তার গরম, রোদের গরম, অসহ্য হয়ে যায়। আমরা এরকম গরম ছাতাও মানে না। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। খাবার তৈরি ও সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ। ডায়রিয়া হয়েছে মোটামুটি 3 দিন হলে, এই একই রকম আছে, ভালো হচ্ছে না। বাচ্চার প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে পরে আজকে 6 দিন যাবত পাতলা পায়খানা, বমি। পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। বাইরে রাস্তার ফুড না খাওয়াই ভালো। বাসি খাবার খাওয়া যাবে না, জীবাণু দিয়ে আক্রান্ত হতে পারে। আমরা খাবারগুলো ঢেকে রাখবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, জঙ্গি সংগঠনটির প্রকাশনায় কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার ভিত্তিহীন। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। বারবার ঘটছে বিস্ফোরণের ঘটনা। সময়মতো পরীক্ষা না করানোই কারণ বলছেন বিশেষজ্ঞরা। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের রায়ের পর নমিনির বিধান নিয়ে প্রশ্ন, পরিবর্তনের পরামর্শ ব্যাংকারদের। জমে উঠেছে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা। বাড়ছে অভিযোগ আর উত্তেজনা। জাতীয় পার্টি দুর্গ রংপুরে 2 দফা নির্বাচনে দলের ভরাডুবি। নববর্ষ উপলক্ষে বৈশাখীতে 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের জলকেলি। সব গ্লানি মুছে দিতে উৎসবে মেতেছে তরুণ তরুণীরা। গ্রীষ্মের শুরুতে দেশজুড়ে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। ডায়রিয়া, কলেরা, আমাশয় সহ বিভিন্ন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এ অবস্থায় সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিনের খাবার তৈরি ও সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। সূর্যের প্রখরতায় পুড়ছে প্রকৃতি, পুড়ছে নগর জীবন। তবে এতে থেমে নেই জীবন চাকা। কাজের প্রয়োজনে যারাই ঘরের বাইরে বের হচ্ছেন তাদের হাতে শোভা পাচ্ছে ছাতা। তবে ছাতার কার্যকারিতাও যেন হার মানে রোদের উত্তাপের কাছে। প্রখর এই রৌদ্রতাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। ক্লান্তি দূর করতে কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন কেউ কেউ। দুচোখ যেন খুঁজে ফিরছে তৃষ্ণা নিবারণের উপাদান। তাই তো গলা ভেজাতে রাস্তার পাশের ডাবের পানি, লেবুর শরবত, আখের রস আর তরমুজের চাহিদা এখন সবচাইতে বেশি। যেখানে যাই যানজট হইলে বর্তমান চারিদিকে গাড়ির একটা গরম, রাস্তার গরম, রোদের গরম, অসহ্য হয়ে যায়। আমরা এরকম গরম ছাতাও মানে না। ছাতা মনে হচ্ছে ফেটে নিজের গায়ে পুরো রোদের তাপ লাগছে, এরকম মনে হচ্ছে। প্রচন্ড গরম লাগছে, এজন্য একটু তরমুজ খাই তাতে শরীরটা ঠান্ডা হওয়ার জন্য। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগীর সংখ্যা। রাজধানীর কলেরা হাসপাতালে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে আসা রোগীর 80% শিশু ও বৃদ্ধ। আমার আজকে 3 দিন ধরে ডায়রিয়া। আমি টঙ্গী হাসপাতালে ভর্তি ছিলাম, ওইখান থেকে এখানে রেফার হয়েছে আর কি। এই তো ডায়রিয়া হয়েছে মোটামুটি 3 দিন হলে, এই একই রকম আছে, ভালো হচ্ছে না। বাচ্চার প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে পরে আজকে 6 দিন যাবত পাতলা পায়খানা, বমি। গরমে সুস্থ থাকতে খাবার গ্রহণের সতর্কতা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। যে পানিটি খাচ্ছি, যে পানি দিয়ে আমি রান্না করছি, এটি বিশুদ্ধ কিনা। বাইরে রাস্তার ফুড না খাওয়াই ভালো। বাসি খাবার খাওয়া যাবে না, মাছি বা অন্যান্য জীবাণু দিয়ে আক্রান্ত হতে পারে। আমরা খাবারগুলো ঢেকে রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং ঢিলে ঢালা পোশাক পরিধানেরও পরামর্শ তার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গাড়িতে ব্যবহার করা গ্যাস সিলিন্ডার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 3 বছরে সারা দেশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রায় 150। ঘটছে প্রাণহানি, অপচয় হচ্ছে সম্পদেরও। বিশেষজ্ঞরা বলছেন, মানহীন ও সময়মতো পুনঃপরীক্ষা না করানোই এসব দুর্ঘটনার মূল কারণ। নিয়ন্ত্রক সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি
আরপিজিসিএল দায় চাপাচ্ছে বিআরটিএর কাঁধে। বলছে বিষয়টি আইনের মধ্যে না থাকায় রোধ করা যাচ্ছে না সিলিন্ডার বিস্ফোরণ। রিপোর্ট কামরুজ্জামান মামুনের। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল এর হিসেব অনুযায়ী সারা দেশে প্রায় 2.25 লাখ সিএনজি চালিত যানবাহন রয়েছে। এর মধ্যে একই সিলিন্ডার 5 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা গাড়ির সংখ্যা 1.5 লাখেরও বেশি, আর এর 80 ভাগই পুনঃপরীক্ষা ছাড়াই চলছে সড়ক মহাসড়কে। নির্দেশনা অনুযায়ী প্রতিটি সিলিন্ডার 5 বছর অন্তর পরীক্ষা করানোর কথা থাকলেও বিষয়টি এখনো ফিটনেস আইনের মধ্যে সংযোজন করা হয়নি। এতে মালিক ও চালক তাদের ইচ্ছেমতো পরীক্ষা করাচ্ছেন বা পরীক্ষা ছাড়াই চলছে এক একটি চলন্ত বোমা, আর ঘটছে দুর্ঘটনা। গ্যাস সিলিন্ডারের বয়স কত? বয়সটা আমি বলতে পারবো না, এটা যে কিনছে সে বলতে পারবো না। সিলিন্ডার চেক করে দেওয়ার মতন এরকম কোনো নিয়ম আমাদের এখানে নাই। এটা কত বছর চলবে, কত বছর পর চেঞ্জ করা লাগবে বা রিটেস্ট করা লাগবে? বললাম তো, এটা আমার জানা নাই। আমি তো জানি না যে কয়দিন পরে পাল্টানো লাগে। এগুলো কোথায় কোথায় চেক করে জানেন? না, আমরা তো নিয়মিত যেখানে কাজ করে আর কি, সেখান থেকে যে মিস্ত্রি আছে মিস্ত্রি দিয়ে চেক করাই। বসে আছে আমাদের ঠিক নিচেই আছে আমাদের এই সিলিন্ডার গুলো। বাস্ট হলে পুরো গাড়ি যত যাত্রী আছে সব একসাথে মারা যাবে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল নিজেদের দায় এড়িয়ে বলছে শুধু সচেতন হতে। একা দায়িত্ব পালন করতে পারছে না, এখানে বিআরটি আছে, তার বিস্ফোরক অধিদপ্তর আছে। আমরা যতই করি না কেন, জনগণ যদি একটু সচেতন হন তাহলে কিন্তু এগুলো অ্যাভয়েড করা সম্ভব। প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা করা হয় গ্যাস সিলিন্ডার ঝুঁকিপূর্ণ কিনা। সারা দেশে এমন প্রায় 600 প্রতিষ্ঠানের বিপরীতে রিটেস্ট সেন্টার রয়েছে মাত্র 13 থেকে 14টি। সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ থেকে ফিটনেস নেওয়ার সময় যদি রিটেস্ট বা পুনঃপরীক্ষা বাধ্যতামূলক করা হয় তাহলেই হয়তো কমবে ঝুঁকি আর বাঁচবে জীবন। অক্সিজেন সিলিন্ডার দিয়ে অনেক ছোট ছোট আমাদের হিউম্যান হলার গাড়ি চলতে দেখেছি আমি, সেগুলিও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদেরকে জোর করা হচ্ছে না। যদি জোর করা হতো তাহলে আরো সিলিন্ডার টেস্টিং ফ্যাসিলিটি তৈরি হতো। বিআরটিএর হিসেব অনুযায়ী এবছরের জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 25 লাখ, যার বড় একটি অংশ সিএনজি চালিত, কিন্তু এর সঠিক কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই বলে আবারও দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গি সংগঠনটির প্রকাশনা দাবিকের 14তম সংখ্যায় কথিত আইএসের বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বুধবার দাবিকে আইএসের কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল হানিফের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে ভারত ও মিয়ানমারে হামলা চালাতে বাংলাদেশে ঘাঁটি স্থাপনের কথা বলা হয়েছে। স্বীকার করা হয় বাংলাদেশের সাম্প্রতিক ব্লগার হত্যা, শিয়া ও কাদিয়ানীদের ওপর হামলার দায়ও। জামায়াত শিবিরের কর্মীরা তাদের নেতাদের উপর হতাশ হয়ে দলে দলে আইএসে যোগ দিচ্ছে বলেও দাবি করেছেন শেখ আবু ইব্রাহিম আল হানিফ। পূর্বের ন্যায় এখনো স্পষ্ট করে বলতে চাই যে আইএস এর কোনো ঘাঁটি বাংলাদেশে নেই, কোনো সংগঠন বাংলাদেশে নেই। আইএস এর হয়তো অল্প দু একজন বিশ্বাস করতে পারেন যে আইএস কোনো বিদেশি মতাদর্শী লোকদের এখানে ঘাঁটি গেড়ে অন্য দেশ আক্রমণ করতে দেওয়া হবে না। আমাদের দেশে কোনো এলাকা কোনো জঙ্গি গোষ্ঠীকে হাব তৈরি করে বিদেশের কোনো জায়গায় অ্যাটাক করে আমাদের পার্শ্ববর্তী দেশকে অ্যাটাক করার সুযোগ দেওয়া হবে না। তারা যে বলছে যে সংখ্যা লঘিষ্ঠ যারা সংখ্যালঘু যারা সংখ্যালঘুদের টার্গেট করেই করবে, এটা কোনোদিন নবীজি এবং আমাদের ইসলাম ধর্মে এগুলো প্রশ্রয় দেয় না। কাজেই এগুলি যারা বলে তারা ইসলাম ধর্মের তো নয়, এরা মানবতার শত্রু। আমি যেটা বারবার বলছি, এটা একটা ষড়যন্ত্র, দেশি এবং আন্তর্জাতিক, সেই ষড়যন্ত্রেরই একটা বহিঃপ্রকাশ এইগুলি ঘটছে। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের এই রায়ের পর প্রশ্ন উঠেছে নমিনি করার বিধান নিয়ে। ব্যাংকাররা মনে করেন উচ্চ আদালতের এই রায়ের আলোকে নমিনির বিধানে পরিবর্তন আনতে হবে ব্যাংকগুলোকে। আইন বিশেষজ্ঞদের মত, এখন থেকে উত্তরাধিকার সনদের ভিত্তিতে মৃত ব্যক্তির টাকা তার উত্তরাধিকারীদের পরিশোধ করলেই এই সমস্যার সমাধান হবে। রিপোর্ট আফজাল হোসেনের। ব্যাংকে টাকা রেখে কোনো ব্যক্তি মারা গেলে সেই টাকা ব্যাংক হিসাব খোলার সময় যাকে নমিনি করা হয় সেই ভোগ করে আসছিল দীর্ঘদিন ধরে। তবে সম্প্রতি নমিনি নয় এ টাকা পাবেন মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা। হাইকোর্টের এমন রায়ে প্রশ্ন ওঠে নমিনি করার বিধান নিয়ে।
নমিনির বিধানে বলা হয়েছে মৃত্যুর পর ব্যাংক হিসাবে থাকা অর্থ নমিনিরা পাবেন, এমনকি নমিনিকে অর্থ লেনদেনের অধিকারও দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন হাইকোর্টের রায়ের পর নমিনির বিধান সংশোধন করতে হবে ব্যাংকগুলোকে। এই প্রশ্নটা অনেকের মনেই ছিল, এটা সঠিক কিনা একজন মারা যাওয়ার পরে ওনার তো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। অতএব আগে যে প্র্যাকটিস ছিল এটাতে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তন এনেই কিন্তু এইটাকে বাস্তব সত্যটাকে অনুধাবন করতে হবে। এমনও হতে পারে যে একজন নমিনি সে কোনো অংশীদারই না, ট্রাস্টির দায়িত্ব হলো নিজে ভোগ করা না। এই টাকাটা সে নিয়ে যারা অংশীদার তাদের মধ্যে যেইটুকু যে পাবে সেভাবে বন্টন করে দেওয়া হলো। আইন বিশেষজ্ঞদের মত, মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনিকে না দিয়ে উত্তরাধিকার সনদের ভিত্তিতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মাঝে বন্টন করলেই এ সমস্যার সমাধান সম্ভব। ব্যাংকে যখন মৃত ব্যক্তির টাকাটা থাকবে, ব্যাংক নমিনির বরাবরই টাকাটা ডিসপোজাল করতে পারবে না। ব্যাংকে অপেক্ষা করতে হবে সাকসেশন সার্টিফিকেটের জন্য। সাকসেশন কোর্ট যখন সাকসেশন সার্টিফিকেট ইস্যু করবে তখন সেখানে লেখা থাকবে কে কতটুকু অংশ পাবে, সেই অনুযায়ী ব্যাংকে ওই টাকা ছাড় করতে হবে। উত্তরাধিকার যার ধর্মীয় আইনে যেইটুকু পাবে সেইটুকু সেইভাবে এটাকে ভাগ করবে। নমিনি নিয়ে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে বিষয়টি আরো স্পষ্ট হবে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। কার্গো বিমান সংকটে ব্যাহত হচ্ছে কক্সবাজারের চিংড়ি পোনা সরবরাহ। ক্ষতির মুখে উৎপাদনকারীরা, সমস্যা সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। প্রচারণা আর গণসংযোগে জমে উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। তৃতীয় ধাপে 23 এপ্রিল জেলার 22টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের মাঝে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ আর উত্তেজনা। ভোটাররা বলছেন যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। সায়েমা কুন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় সরগরম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার 22টি ইউনিয়ন। পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, রাস্তাঘাট। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। দলীয় মধ্যে যদি ভালো হয় দলীয় প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। আমরা ভোট দিব ইনশাআল্লাহ যাচাই বাছাই করে এবং একটা ভালো এবং সুন্দর লোককে। যারা দেখশন করে খুঁজখবর নেই, রাস্তাঘাট করে দেয়, সুবিধা বুঝছে তো আমরা বুঝতাম। নির্বাচন যতই ঘনিয়ে আসছে চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা ততই বাড়ছে। 5 বছর আমি আমার এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছি। ইনশাআল্লাহ আমি এই নির্বাচনে অবশ্যই রাব্বুল আলামিনের দয়ায় বিজয়ী হব। ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী যদি নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দর হয় তাহলে শতভাগ ভোটের মাধ্যমে আমি পাশ করব। সরকার দলের যে প্রার্থী আছে, সরকার দলের যে লোকজন আছেন প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। যাদের কাছে যাচ্ছি ভোটারদের কাছে প্রত্যেকে আশানুরূপ আমাকে আশ্বস্ত করছেন যে নিশ্চিত আপনি বেরিয়ে আসবেন। নির্বাচন কর্মকর্তা বলছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি বিষয়গুলো লক্ষ্য করার জন্য যে লঙ্ঘিত হচ্ছে কিনা এই জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। তারা ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে দেখছেন আচরণবিধি কোনো লঙ্ঘন হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। 2 উপজেলার 22টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 102 জন, সাধারণ সদস্য পদে 809 জন এবং সংরক্ষিত সদস্য পদে 252 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নে আছেন রিপোর্টার রাশেদ লিমন। নির্বাচনের প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। কবির, আমি এখন আছি কাপাসিয়াতে এবং এই কাপাসিয়াতে মোট 11টি ইউনিয়ন পরিষদ আছে, যেখানে এবার তৃতীয় দফায় 23 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমি সকাল থেকে বেশ কয়েকটি ইউনিয়নে গিয়েছি এবং পুরো বিষয়টি যেমনটি দেখলাম যে প্রার্থীরা যেমনটি তাদের প্রচারণা করছেন এবং তারা প্রচারণা কিংবা তাদের জনসংযোগে কিন্তু আগে আমরা যেটা দেখেছি যে এক্ষেত্রে প্রার্থীরা যেহেতু ইউনিয়ন পর্যায়ে নির্বাচন
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু তাদের ব্যক্তিগত নিজস্ব ব্যক্তি ইমেজটাকেই তুলে ধরতেন এইসব নির্বাচনে প্রার্থীদের ভোটারদের কাছে। তবে এবার কিন্তু এর সাথে একটি নতুন মাত্রা যোগ হয়েছে, সেটি হচ্ছে দলীয় প্রতীক। কারণ এবারই প্রথম স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, যে কারণে আসলে এই পুরো নির্বাচনেই কিন্তু আমরা গত 2 ধাপে যেমন দেখেছি একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এমনকি আমরা যেমনটি দেখি যে নির্বাচনে যখন গত 2 ধাপে যখন ফলাফল ঘোষণা হলো, তখনও কিন্তু আসলে এই রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে, বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আসলে যে একটি উত্তেজনার সৃষ্টি হয়। সবকিছু মিলে কিন্তু এখানে যে ভোটাররাও কিন্তু আসলে তারা যেভাবে দেখছেন বিষয়টিকে, পুরো বিষয়টি, তারা কিন্তু আসলে বলছেন যে তারা যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন, যারা আসলে যাদেরকে সবসময় কাছে পাবেন। পাশাপাশি তারা কিন্তু আসলে তাদের মধ্যে যে কথা বলতে গিয়ে যেটি বেরিয়ে এসেছে, তারা কিন্তু এক্ষেত্রে দলীয় প্রতীকটাকেও কিন্তু আসলে প্রাধান্য দিচ্ছেন। তো সবকিছু মিলে আসলে একটি নির্বাচনে আর কি এই দুইটি জিনিস মিলেমিশে আর কি তারা প্রার্থী নির্বাচন দিচ্ছেন। আমি যদি আরেকটু বলি, কাপাসিয়ার পুরো 11টি ইউনিয়ন পরিষদে মোট 2,53,585 জন ভোটার রয়েছেন। এর মধ্যে প্রার্থী সংখ্যা যদি বলি, এই যে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 55 জন এবং টোটাল মোট কেন্দ্র রয়েছেন 117 জন। এর চেয়ারম্যান পদ ছাড়াও সদস্য পদে আমরা আসলে মেম্বার সচরাচর যে বলা হয় মেম্বার পদে লড়ছেন 410 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন 109 জন। তো এই টোটাল আমি এর মধ্যে যেমন দেখি, যদিও আজকে শুক্রবার ছিল, যে কারণে সকালবেলা কিন্তু প্রার্থীদের জনসংযোগে নামতে তাদের একটু দেরি হলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্নভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি তারা দোয়া চেয়ে নিচ্ছেন প্রার্থীদের কাছে। এবং কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষ হলো, জুম্মার নামাজেও আমরা দেখেছি যে মসজিদে গিয়ে প্রার্থীরা আসলে নামাজ শেষে বা নামাজের আগে যারা মুসল্লিরা এসেছেন মসজিদে তাদের কাছে ভোট চেয়েছেন, পাশাপাশি তাদের জন্য আসলে সবার কাছ থেকেই ভোটার বাদে আসলে সর্বস্তর মানুষের কাছেই তারা দোয়া চেয়েছেন। তো স্বাভাবিকভাবে প্রচারণা এখন যেহেতু দুপুর একটু কম, প্রার্থীরা হয়তোবা একটু সবাই আসলে বিরতিতে আছে, হয়তোবা কিছুক্ষণ পরে আর কি আবারও হয়তোবা জনসংযোগে নেমে যাবেন, যেহেতু নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, তাই হয়তোবা তারা বেশি সময় নষ্ট করতে চাইবেন না। তো এই ছিল খবর এখনকার মতো আমার কাছ থেকে সর্বশেষ। রাশেদ লিমন আমাদের জানাচ্ছিলেন গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন থেকে নির্বাচনের প্রস্তুতির খবর। সেখানে আর কদিন পরে ইউপি নির্বাচন হচ্ছে। জাতীয় পার্টির দুর্গ বলে পরিচিত রংপুর বিভাগের 8 জেলায় 2 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মীরাও যেন মুখ ফিরিয়ে নিচ্ছে দলটি থেকে। বিশ্লেষকরা বলছেন, দলের অভ্যন্তরে গণতন্ত্র না থাকা এবং মাঠের নেতাকর্মীদের মূল্যায়ন না করার কারণেই এমনটি হয়েছে। অবশ্য তৃণমূল নেতারা বলছেন, দলকে সুসংগঠিত করতে নতুন করে কাজ শুরু করেছেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক সরকার। বরাবরের মতো নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে ঘুরে দাঁড়াবার কথা বললেও কার্যত অকার্যকর লাঙ্গলের দুর্গ বলে খ্যাত রংপুর অঞ্চল। রাজনীতিতে তৃণমূলের চালিকা শক্তি ইউনিয়ন পরিষদ। এই ইউপি নির্বাচনেও রংপুর বিভাগের 8 জেলায় জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনেও সুবিধা করতে পারেনি দলটি। এই অবস্থায় স্থানীয় নেতারা সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে দলকে নতুন করে সুসংগঠিত করার জন্য কাজ করছেন বলে জানান। বর্তমানে আমরা অনেক চেষ্টা করতেছি, আমরা মাঠ পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার চেষ্টা করতেছি। সাংগঠনিক কিছু ডেফিসিয়েন্সি থাকার জন্য এটা হতে পারে, এটাও অস্বীকার করা যায় না, তবে আমরা এটাকে কেটে উঠতে পারবো ইনশাআল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলে গণতন্ত্র না থাকা, তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করা এবং একনায়কতন্ত্রের কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। দলে কাউন্সিল হওয়া উচিত, দলের তৃণমূল নেতাকর্মী যারা আছে তাদের মূল্যায়ন হওয়া উচিত এবং সর্বোপরি যারা নেতৃত্বে আসবেন, নতুন মুখ যদি নেতৃত্বে আসতে না পারে তাহলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু হতাশা চলে আসে। দলের একজন ব্যক্তির কথায় যখন পুরো দলটা নিয়ন্ত্রিত হয়, তখন দলের ভিতরে সেই সাংগঠনিক কাঠামোটা শক্ত থাকে না। রংপুর বিভাগের 8 জেলায় 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 122টি ইউনিয়নে। এর মধ্যে শুধুমাত্র কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার 3টি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। মানিক সরকার, সময় সংবাদ,
রংপুর। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে গঠনতন্ত্রে যুগোপযোগী পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। ঐতিহ্য প্রযুক্তির সমন্বয়ে সময়ের চাহিদা মেটাতে ঘোষণাপত্র গঠনতন্ত্রে প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন আসবে। আওয়ামী লীগের নেতৃত্বেও নতুন রক্ত সঞ্চালন হবে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা পহেলা বৈশাখ নিয়ে সমালোচনা করেছেন তারা মৌলবাদের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আজকে যারা পয়লা বৈশাখ নিয়ে সমালোচনা করেন তারা মৌলবাদ প্রসূত চেতনা থেকে এই কথাগুলো বলেন। কেউ সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে সমালোচনা করার সময় একটু ভেবে দেখবেন নিজের দায় দায়িত্বের কথাটি। সরকারের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার আলোকেই জনগণকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবার তাতে দলের অংশ নেয়ার বিষয়টি জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সবাই বলছে প্রহসন, সবাই বলছে খুন হত্যা হচ্ছে, আবার সবাই মিলে নির্বাচনটা করছে। এর কারণ কি? জনগণ আমাদেরকে যদি ডাবল স্ট্যান্ডার্ড দেখে তাহলে তো কিছু হবে না। যে নির্বাচনে জনগণের ভাগ্য পরিবর্তন করবে না, সেই নির্বাচন কতটা হলো কতটা গেল প্রয়োজনটা কি কারণে আমি দামি টেন্ডারের সাপোর্ট দিতেছি, কি কারণ? এবং এই যে আমরা নির্বাচনে গেলাম, এটা দিয়ে কি সরকারকে সমর্থন করা হলো না তারা অপকর্মকে? আইপিএল প্রসঙ্গ। আইপিএলে এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস 11 পাঞ্জাব। প্রথম ম্যাচে দুদলই হেরে যাওয়ায় কিছুটা চাপে রয়েছে উভয়ই। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিজেদের মাঠে খেলা হওয়ায় কিছুটা হলেও এগিয়ে থাকবে দিল্লি, তবে জহির খানের নেতৃত্বে এখনও নিজেদের পুরোপুরি গুছিয়ে নিতে পারেন দলটি। দলে অবশ্য ডিকক, জেপি ডোমিনির মতো বড় তারকারা রয়েছেন, সে সঙ্গে স্যামসন নেগির মতো তরুণদের উপর ভরসা করতে হচ্ছে জহিরকে। অন্যদিকে স্বস্তিতে নেই বলিউড সুন্দরী প্রীতি জিন্তার কিংস 11 পাঞ্জাবও। হার দিয়ে এবার আসর শুরু করায় দুশ্চিন্তায় আছে তারাও। জয় পেতে হলে এই ম্যাচে মিলার ম্যাক্সওয়েলদের ব্যাটিং দিকে তাকিয়ে থাকতে হবে পাঞ্জাব ভক্তদের, আর বল হাতে অ্যাবট জনসনরা জ্বলে উঠলে তা হবে প্রতিপক্ষের দুর্ভোগের কারণ। নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসবে মেতেছে 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায়। নতুন বছরের দ্বিতীয় দিনে রাঙামাটিতে মারমাদের ঐতিহ্যবাহী এই সাংগ্রাই উৎসবে ঢল নেমেছে মারমা সম্প্রদায়ের শত শত মানুষের। আয়োজকরা জানান, বিগত বছরের গ্লানি পানিতে ধুয়ে নতুনভাবে দিন শুরুর অংশ হিসেবেই এই জলকেলির আয়োজন করা হয়। রাঙামাটি থেকে কমলদের তথ্য, সাখাওয়াত টিপুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে মোমবাতি জ্বালিয়ে এবং দেবতার কাছে পূজার মাধ্যমে শুরু হয় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। এ সময় নিজেদের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। এই নতুন বছরে যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। প্রেয়ার করলাম যে যাতে ভালো রেজাল্ট একটা হয়, সবাই মিলে যেন ভালোভাবে থাকতে পারি, আর বছরটা যেন ভালো কাটে। ভগবানের থেকে প্রার্থনা করছি যাতে সবাইয়ের মঙ্গল হয়, জগতের সকল প্রাণী যাতে সুখী হয়। আর আমি আসছি হচ্ছে আমার সদ্য প্রয়াত মা, যাতে উনি স্বর্গবাসী হন। এরপর চিতমরম মাঠে শুরু হয় জলকেলি বা সাংগ্রাই। তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি ছিটিয়ে মেতে ওঠেন প্রাণের উৎসবে। সবাইকে শুভ সাংগ্রাই। খুব আনন্দ করতেছি সবাই মিলে, অন্যান্য জায়গা থেকে মানুষ আসতেছে, সবার সাথে দেখা হচ্ছে, বিভিন্ন দেশে থেকে আসছে, তারপর ছেলেমেয়েরা একসাথে জলকেলি দেখে খুব ভালো লাগতেছে। প্রতি বছরই আমরা আসি, কারণ আমাদের এরিয়া বলে, আর এখানে অনেক এনজয় হয়। বলা হয়ে থাকে, বিগত বছরের সকল ক্লান্তি, অবসাদ, ব্যর্থতা মুছে যায় নতুন বছরের জলের ধারায়। যুগ যুগ ধরে মারমা সম্প্রদায় নতুন বছরের দ্বিতীয় দিনে পালন করেন এই সাংগ্রাই উৎসব। রাঙামাটির 7টি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে 8 থেকে 10 জন তরুণ তরুণী এই উৎসবে প্রতি বছর অংশ নেন। সময় সংবাদ,
রাঙামাটি। এই মুহূর্তে রাঙামাটির কাপ্তায়ে চিতমরম এলাকায় আছেন আমাদের রিপোর্টার কমল দে। উৎসবের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, আপনি জানেন যে বাংলাদেশে ঐতিহ্যবাহী উৎসব মূলত নতুন বছরকে স্থাপন করে রাঙামাটি এখন একটি বাঙালি অংশ নিচ্ছে উৎসব আপনাদের পাহাড়ের মধ্যে তিন পার করতে দেখেন তার মতো কয়েকজন জনের তারা এই উৎসবে অংশ নেয় এবং প্রতিটি ইউনিয়ন বাঙাল হালিয়া এখন চলছিল। বাঙাল হালি যে এলাকাটা আছে তাদের তরুণ তরুণীরা এই পানি উৎসবে কিছুক্ষণ অংশ নিয়েছেন। সকাল থেকে এভাবেই ঠিক পর্যায়ক্রমে চলছে নানা আয়োজন। একদিকে মঞ্চে চলছে মানে আদিবাসী নৃত্য বা গানের আয়োজন এবং অপরদিকে চলছে এই পানি উৎসব, এই জলকেলি বা পানি উৎসব। আপনি জানেন যে মূলত বৈশাখী অর্থাৎ আদিবাসীদের যে উৎসব বৈশাখী, সে বৈশাখীর একটি অংশ হচ্ছে সাংরাই, আর সাংরাই মানে হচ্ছে জলকেলি। আর এই জলকেলি উৎসবের উপলক্ষে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কাপ্তায় হ্রদ পাড়ি দিয়ে হাজার হাজার নারী পুরুষ নরনারী বা তরুণ তরুণী এই উৎসবে সামিল হচ্ছে। এখনো তা অব্যাহত আছে এখন, এবং আয়োজকরা বলছেন সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন চলবে। আপনি দেখতে পাচ্ছেন এক গ্রুপ অথবা একটি দল শেষ করে বেরিয়েছে, আরেকটি দল এখন অংশ নেওয়ার জন্য প্যান্ডেলে প্রবেশ করেছে। অর্থাৎ এই যে রাঙ্গামাটি পার্বত্য জেলার 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলার তরুণ তরুণীরা মূলত এই অংশ নিচ্ছে। এইখানের মধ্যে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এখানকার তরুণ তরুণীরা আসছে। তারা শুধু যে এই পানি উৎসবটা যদি এই প্যান্ডেলের মধ্যে হচ্ছে তা কিন্তু না, আমরা দেখেছি রাস্তায় যখন তরুণরা হেঁটে যাচ্ছে তখন কিন্তু তারা নিজেরা একে অপরের প্রতি পানি নিক্ষেপ করছে এবং তারা তাদের কথাটা তুলে ধরছেন। এখানে একটা যেটি চমৎকার যেটি মিলন মেলা, বাংলাদেশ যেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে এখানে সকল জাতি ধর্ম বর্ণ নিয়ে একসাথে মিলিত হয় যে কোনো উৎসবে, তার একটি উদাহরণ যেন আজকের এই সাংরাই উৎসব। আমরা দেখেছি এখানে শুধু যে আদিবাসী তরুণ তরুণী অংশ নিচ্ছে যেমন প্যান্ডেলের মধ্যে, ঠিক বাইরের মধ্যে আমরা দেখেছি হাজারো বাঙালি তরুণ তরুণী তারা উৎসব উপভোগ করছে। শুধু যে রাঙ্গামাটি নয়, 3 পার্বত্য জেলা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করেছে এই চিতমরম মাঠে। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু সাংরাই উৎসব যেটি হয় বিভিন্ন অঞ্চলে হলো মূল উৎসবটি হয়ে থাকে মূলত এই চিতমরম মাঠে। মূল আয়োজন মারমা সাংস্কৃতিক সংস্থা মূলত এই উৎসবের আয়োজন করে থাকেন। আপনি জানেন যে গত এই যে নতুন বছরকে পুরাতন বছরকে বিদায়, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 1 সপ্তাহব্যাপী চলে এইখানে বৈশাখী উৎসব। এক্ষেত্রে চাকমারা করে বৈশাখী, মারমারা করে সাংরাই এবং অন্যান্য সময় যারা রয়েছে তারা করে বিজু। আর এই 3 মিলেই কিন্তু বৈশাখী। আর যুগ যুগ ধরে বৈশাখীতে এই সাংরাই বা যে সাংরাই বা জলকেলি, এই জলকেলিটি চলে আসছে। এটি যেন এখন বাংলার একটি ইতিহাস হয়ে, বাংলার একটি ঐতিহ্য হয়ে দেখা দিয়েছে এখন এই সাংরাই উৎসব। বাংলাতে একটি মানে এখন বাংলা সংস্কৃতিতে একটি উৎসব রয়েছে, সেই উৎসবেরই এখন যেন এই বৈশাখীটি রূপ নিয়েছে। আপনি জানেন যে সাংরাইতে মূলত তরুণ তরুণীরা যে পানি দেখছেন আপনি জলকেলি করছে, এই জলকেলির মধ্যে তারা বলতে চায় তাদের যে বিগত দিনে যে ক্লান্তি রয়েছে, অবসাদ রয়েছে, সেই ক্লান্তি অবসাদগুলো তারা মুছে ফেলতেছে। তারা মনে করে এই জলের দ্বারা তাদেরকে একটি নতুন জীবন দেবে। এই যে জীবনটি হবে প্রেমময়, অর্থাৎ প্রেমের যে কথাটি যে মর্মবাণী, সেই মর্মবাণীটি তারা তুলে ধরতে চায় এই জলকেলির মাধ্যমে। আপনি জানেন যে তাদেরকে 3 পার্বত্য জেলা কিন্তু আদিবাসীর 11টি জনগোষ্ঠী রয়েছে। আদিবাসী 11টি জনগোষ্ঠী রয়েছে, সেই 11টি জনগোষ্ঠীর একটি অংশ হলো এই মারমা সম্প্রদায়। আর এই মারমা সম্প্রদায় কিন্তু এই বৈশাখীতে মূলত তারা সাংরাই উৎসবটি করে থাকে। আজ তারা এই চিতমরম মাঠে করছে এবং আমরা জানি যে রাঙ্গামাটির বিভিন্ন এলাকা, আসাম বস্তে, কনটেঙ্গাপাড়া সহ বেতবুনিয়া সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পানি উৎসব চলছে। এখন পর্যন্ত সজল আমার কাছে ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার যে কাপ্তাই উপজেলা চিতমরম থেকে সাংরাই উৎসবের সর্বশেষ। দর্শক, রাঙ্গামাটির কাপ্তায়ে চলছে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব। এই উৎসবের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। দুপুরের সময় আরো থাকছে। জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত অন্তত 9, আহত 1000-এরও বেশি। বিধ্বস্ত ভবনে অনেকেরই আটকে থাকার আশঙ্কা।
কার্গো বিমান সংকটের কারণে কক্সবাজারের ৩৫টি হ্যাচারিতে উৎপাদিত চিংড়ি পোনা সরবরাহ ব্যাহত হচ্ছে। সড়কপথে পোনা সরবরাহে বেশি সময় লাগায় অক্সিজেন সংকটে অর্ধেক পোনা মারা যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন পোনা উৎপাদনকারী হ্যাচারি মালিকরা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, সিভিল এভিয়েশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিংড়ি, আর চিংড়ির ৯০% পোনা সরবরাহ করে থাকে কক্সবাজারের ৩৫টি হ্যাচারি। বর্তমানে চিংড়ি পোনা উৎপাদনের ভরা মৌসুম চলছে। বছরের শুরু থেকে উৎপাদিত চিংড়ি পোনা কক্সবাজার থেকে ৬টি কার্গো বিমানযোগে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু গত ৯ মার্চ কক্সবাজারে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন বিদেশি নিহত হওয়ার পর থেকে পোনা পরিবহন করছে মাত্র 2টি কার্গো বিমান। আমরা এখন কার্গো বিমান সংকটে পড়েছি, তাই আমরা উৎপাদন এখন আমাদের প্রায় বন্ধ। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলের চাষিদের কাছে পোনা আমরা পাঠাইতে পারতেছি না। নির্দিষ্ট টাইমে ওখানে পোনাটা যদি আমরা আপনার সাপ্লাই দিতে না পারি, তাহলে আমাদের এই পোনার কোনো বাজারজাত হয় না। চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কার্গো বিমান সংকট সমাধানে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হ্যাচারি মালিক সমিতির নেতারা। পোনা পরিবহনের জন্য কার্গো প্লেনের নীতিমালা আরো সহজ করে চিংড়ি শিল্প খাতকে আরো সহজ করে এই শিল্পকে আরো বেগবান করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি বিনীত আবেদন রাখছি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, সিভিল এভিয়েশন ও স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে বাকি যে বিমানগুলো ছিল এগুলোর উপর স্বাভাবিকভাবে একটু চাপ পড়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকগুলো বিমানই আসলে চলাচলের জন্য কম উপযোগী ছিল। জানুয়ারি থেকে জুলাই মাস উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারের ৩৫টি হ্যাচারি ৮০০ কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের, কিন্তু গত ৩ মাসে সরবরাহ করেছে মাত্র ২০০ কোটি চিংড়ি পোনা। সময় সংবাদ, কক্সবাজার। জাপানের দক্ষিণাঞ্চলের কিউসু দ্বীপের কুমামোতো এলাকায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ৯ জন, আহত হয়েছেন অন্তত ১,০০০ মানুষ। এ ঘটনায় বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০,০০০ মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সরকার। পরপর দুইবার ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে জাপানের কিউসু দ্বীপ। রিক্টার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পনের কারণে কিউসু দ্বীপের কুমামোতো শহরের পূর্বাঞ্চলে অন্তত ১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। আকস্মিক ভূমিকম্পে আমি হতবিহ্বল হয়ে পড়েছি। এরপর থেকেই আমার চোখে ঘুম নেই। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জাপানের মাশিকি শহর থেকে ৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কুমামোতো এলাকার প্রায় ১৬,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে অন্তত ৩৮,০০০ ঘরবাড়ির। শহরের মেয়র জানিয়েছেন, বেশ কয়েকটি স্থান থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হলেও কিউসু দ্বীপে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে গোটা জেলায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যাতে উদ্ধার কার্যক্রম থেকে একজনও বাদ না পড়ে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শিরিন আক্তার, সময় সংবাদ। বিধানসভা নির্বাচনে আইন ভঙ্গের অভিযোগে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সম্প্রতি বর্ধমানে এক নির্বাচনী সভায় আসানসোলকে আলাদা জেলা করার ঘোষণা দেয় মমতার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। তবে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশন অগণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে বলে পাল্টা অভিযোগ করেছেন মমতা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের নির্বাচন আইন অনুসারে ভোটের তারিখ ঘোষণার পর মুহূর্ত থেকেই সরকারি দল নতুন করে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না, এমনকি নতুন কোনো প্রকল্পে স্বাক্ষরও করতে পারবেন না শাসক দলের মুখ্যমন্ত্রী কিংবা তার মন্ত্রীরা।
তবে সম্প্রতি আসানসোলে তৃণমূলের এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় নির্বাচিত হলে শহরটিকে জেলা করার ঘোষণা দেন, যা তৃণমূলের নির্বাচনী ইশতেহারেও উল্লেখ নেই। আর এ কারণেই বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে তাকে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ওয়েবসাইটেও এর মধ্যে বিষয়টি প্রকাশ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ পেতে যাচ্ছেন জেনেও তোয়াক্কা নেই তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বীরভূমে এক সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন তিনি। ইলেকশন কমিশনের নিজেদের লোক আছে বলে আমি এতদিন বলিনি। প্রতিদিন তোমরা একটা করে পুলিশ অফিসারকে চেঞ্জ করেছো, তোমরা 300 350 ওসিকে চেঞ্জ করেছো। কংগ্রেস যা বলছে তাই তুমি করছো। এমনকি দুর্গাপুরে ইলেকশনের আগের দিন ওসিকে চেঞ্জ করেছো। কেরালা ইলেকশন সিপিএম কংগ্রেস বন্ধুত্ব আর যত কিছু বাংলার বলায়, আমি এর বিরুদ্ধে বলছি। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যদি থাকেন, জোট বাঁধুন, একটা ভোটও সিপিএম কংগ্রেস বিজেপিকে দেবেন না। জোট বেঁধে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলে একেবারে বাংলার মঙ্গল কামনা করে ভোট দেবেন। ভারতের পশ্চিমবঙ্গে 6 পর্বের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আগামী 17 এপ্রিল রাজ্যের 48 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কলকাতা। ইউরোপা লিগের খবর। জমজমাট কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিভারপুল, সেভিয়া, শাখতার দনেৎস্ক ও ভিয়ারিয়াল। অ্যানফিল্ডে লিভারপুল 4-3 গোলে হারিয়েছে বরুশিয়ানদের। স্বাগতিক সেভিয়াকে 2-1 গোলে হারায় অ্যাথলেটিকো বিলবাও। কিন্তু দুই লেগ মিলে দু দলের গোল সংখ্যা সমান 3-3 হলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সফরকারী স্প্যানিশ মিডফিল্ডারের বেনেটের ব্যর্থতায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় অ্যাথলেটিকো বিলবাও। জার্মান প্রতিপক্ষের বিপক্ষে কখনোই না হারার রেকর্ডটি আরও সমৃদ্ধ করল লিভারপুল। অথচ অ্যানফিল্ডের নাটকের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 5 মিনিটে আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিক মিথায়ানের গোলে এগিয়ে যায় থমাস টাসেলের শিষ্যরা। 3 মিনিট পর ব্যবধানটা দ্বিগুণ করেন 26 বছর বয়সী স্ট্রাইকার অবামেয়াং। 2-0 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ভিন্ন রূপে ফেরে স্বাগতিকরা। 48 মিনিটে বেলজিয়ামের স্ট্রাইকার ডিভক স্বাগতিকদের হয়ে 1 গোল পরিশোধ করেন। 57 মিনিটে মার্কো রইসের গোলে আবারও লিডটা বড় করে বরুশিয়ানরা। 66 মিনিটে কৌতিনহো এবং 77 মিনিটে মামাদু সাকোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ মুহূর্তে স্বাগতিকদের জয় উল্লাসে ভাসান ডিফেন্ডার ডিজেন লভরেন। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রীষ্মের শুরুতে দেশ জুড়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। খাবার তৈরি ও সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। বারবার ঘটছে বিস্ফোরণের ঘটনা। সময়মতো পরীক্ষা না করানোই কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, জঙ্গি সংগঠনটির প্রকাশনায় কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার ভিত্তিহীন। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী। হাইকোর্টের এই রায়ের পর নমিনির বিধান নিয়ে প্রশ্ন, পরিবর্তনের পরামর্শ ব্যাংকারদের। এবং জমে উঠেছে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের প্রচারণা। বাড়ছে অভিযোগ আর উত্তেজনা। জাতীয় পার্টির দুর্গ রংপুরে 2 দফা নির্বাচনে দলের ভরাডুবি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।